দুনিয়ার সব অর্থনীতিবিদদের অবাক করে প্রেসিডেন্ট নিক্সনের ব্রেটন উডস ব্যবস্থা বাতিল করাকে নিক্সন শক নামে অভিহিত করা হয়। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে সাম্প্রতিক ডলার সংকট এবং ডলারের দাম কেন বাড়ে কমে তার একটা সাধারণ আলোচনা করব। এই ভিডিওতে উপস্থাপিত অনেক উপাত্ত নিয়মিত পরিবর্তনশীল, তাই তা কেবল সাধারণ উদাহরণ হিসেবে বিবেচ্য এবং এই আলোচনা সর্বসাধারণের জন্য, তাই উচ্চতর অর্থনৈতিক বিশ্লেষণ হিসেবে বিবেচ্য নয়। উইথ দ্যাট বিং সেড, মূল আলোচনা শুরু করা যাক। বাংলাদেশের নাগরিকরা যখন দেশের মধ্যে কেনাবেচা করে তখন তারা টাকায় লেনদেন করে, কারণ বাংলাদেশের লেনদেনের সাধারণ মাধ্যম হচ্ছে টাকা। কিন্তু যখন বহির্বিশ্বের সাথে লেনদেন করে তখন তা কোন মুদ্রায় করবে? ডলারে। আন্তর্জাতিক বাজারে লেনদেনের প্রচলিত মুদ্রা হচ্ছে ডলার, যা একসময় ছিল স্বর্ণ। তাই বাংলাদেশ যখন বিদেশ থেকে পণ্য বা সেবা আমদানি করে, বাংলাদেশের কোনো কোম্পানি বিদেশে বিনিয়োগ করে, তখন সবকিছুর আগে ডলার কিনতে হয় এবং ডলারেই মূল্য পরিশোধ করতে হয়। একইভাবে কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশ থেকে পণ্য বা সেবা আমদানি করতে চাইলে, বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে বা ভ্রমণে গেলে সবকিছুর আগে টাকা কিনতে হবে এবং টাকায় মূল্য পরিশোধ করতে হবে। অনলাইনে বা ব্যাংক কার্ডের মাধ্যমে লেনদেন হলেও স্বয়ংক্রিয়ভাবে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ হয়। সুতরাং কোনো দেশের মুদ্রার চাহিদা বাড়া বা কমার অনুঘটক হচ্ছে আমদানি রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ, পর্যটন বা বিদেশ ভ্রমণ ইত্যাদি। 1971 সাল পর্যন্ত বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য স্থির ছিল। আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ের তিনটি রেজিম, ইন্টারন্যাশনাল গোল্ড স্ট্যান্ডার্ড, গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড, ব্রেটন উডস সিস্টেমকে বলা হয় ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম। এ সময় উপনিবেশিক বা সামরিক শাসকরা মুদ্রার বিনিময় মূল্য স্থির রাখতে প্রয়োজন মতো কর্মচারী ছাঁটাই, জনসেবার মান কমিয়ে সরকারি ব্যয় কমাতে পারত। কিন্তু গণতান্ত্রিক সরকারের পক্ষে এখন আর তা সম্ভব হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বে গণতন্ত্রের উত্থান এবং বিশ্বের অর্থনৈতিক নেতৃত্ব ও দায়িত্ব ব্রিটেনের পরিবর্তে আমেরিকার উপর ন্যস্ত হয়। এ সময় মুদ্রা ঘাটতি মোকাবেলায় কোনো দেশ যেন দ্রুত ঋণ নিতে পারে সে লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠন করা হয়। ব্রেটন উডসের যমজ প্রতিষ্ঠান হিসেবে খ্যাত বিশ্বব্যাংক এবং IMF যেসব শর্তে ঋণ দেয় সে শর্তগুলো মেনে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে ঋণ পরিশোধ করা বেশ কঠিন। ব্রেটন উডস সিস্টেমের ব্যর্থতার মধ্য দিয়ে ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিমের সমাপ্তি ঘটে এবং ফ্লোটিং এক্সচেঞ্জ রেট রেজিমের সূচনা হয়। এতে মুদ্রার বিনিময় মূল্য নির্ধারিত হয় মূলত চাহিদা ও যোগানের ভিত্তিতে। মুদ্রার অবমূল্যায়ন না করার প্রচলিত ও প্রতিষ্ঠিত নীতি থেকে 1971 সালের 15 আগস্ট বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। দুনিয়ার সব অর্থনীতিবিদদের অবাক করে প্রেসিডেন্ট নিক্সনের ব্রেটন উডস ব্যবস্থা বাতিল করাকে নিক্সন শক নামে অভিহিত করা হয়। নিজেদের বাণিজ্য সক্ষমতা টিকিয়ে রাখতেই নিক্সন এই পদক্ষেপ নিয়েছিলেন, অর্থাৎ তিনি ডলারের অবমূল্যায়ন করেছিলেন। ডলারের একতরফা অবমূল্যায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা যখন প্রতিবাদ করেছিলেন, তখন নিক্সন প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি জন কোনালি বলেছিলেন, এটা আমাদের মুদ্রা, কিন্তু সমস্যাটা তোমাদের। তখন থেকেই বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্রের নাম ডলার। বিশ্ব বাণিজ্যে ডলারের একচেটি আধিপত্য যুক্তরাষ্ট্রকে এই সুযোগ করে দিয়েছে, আর সেই অস্ত্র আবার প্রয়োগ করা হচ্ছে এখন। তাতেই বিপদে পড়েছে বাকি বিশ্ব। কোনো মুদ্রার বিনিময় হার কমালে তাকে অবমূল্যায়ন বলা হয়। বর্তমান বিশ্বে বাজারের চাহিদা যোগানের উপর মুদ্রার বিনিময় হার নির্ধারিত হলেও বাংলাদেশ সহ অনেক দেশই পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে চায় না। কেন্দ্রীয় ব্যাংক কিছুটা নিয়ন্ত্রণ হাতে রাখে। বাংলাদেশের ক্ষেত্রে এখন মধ্যবর্তী মুদ্রা হচ্ছে ডলার। ফলে এখন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। অবমূল্যায়নের লাভবান হন মূলত রপ্তানিকারকরা। প্রবাস থেকে যারা অর্থ পাঠান তারাও এ থেকে লাভবান হন। যেমন $1 বিপরীতে টাকার দর $1 বাড়ানোর অর্থ হচ্ছে অবমূল্যায়ন করা হয়েছে $1। এতে রপ্তানিকারকরা প্রতি ডলার আয় থেকে বাড়তি $1 বেশি হাতে পাচ্ছেন। এতে রপ্তানিকারকরা উৎসাহিত হন, বিদেশ থেকে রেমিটেন্স প্রবাহ বাড়ে। অন্যদিকে আমদানি করতে হয় ডলার কিনে, ফলে আগের চেয়ে $1 বেশি দিয়ে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে। এতে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বাণিজ্য যুদ্ধে জয়ী হতে চীন তার মুদ্রার বড় আকারের অবমূল্যায়ন করেছিল। চীন তখন চেয়েছিল রপ্তানি বাড়ুক। রপ্তানিকারকরা উৎসাহিত হয়ে রপ্তানি বাড়িয়ে দেবেন, তাতে রপ্তানি আয় বাড়বে। তখন লেনদেন ভারসাম্যে ঘাটতি কমবে। উচ্চশিক্ষা, অবকাশ, চিকিৎসা, ধর্মীয়, বাণিজ্যিক বা প্রশাসনিক কারণে বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণ, শিল্পের কাঁচামাল, ঔষধ, জ্বালানি তেল, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য বা সেবার আমদানি ইত্যাদি প্রয়োজনে বাংলাদেশের ডলারের যে চাহিদা সৃষ্টি হয় তা পূরণ করতে ডলার আয়ের খাত হচ্ছে বাংলাদেশ থেকে পণ্য বা সেবা রপ্তানি করা অথবা বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানোর রেমিটেন্স এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিনিময় মাধ্যম মুদ্রা ছিল পাউন্ড। 1983 সাল থেকে পাউন্ডের পরিবর্তে ডলারকে মধ্যবর্তী মুদ্রা হিসাবে ঠিক করা হয়েছিল। 2003 সালে বাংলাদেশি টাকার ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু হয়, অর্থাৎ তখন থেকেই চাহিদা ও যোগানের ভিত্তিতে ঠিক হয় মুদ্রার বিনিময় হার। তবে এখনও বিনিময় হার ব্যবস্থাপনার দায়িত্ব পরোক্ষভাবে বাংলাদেশ ব্যাংকের হাতেই আছে। 2021 সালের শেষের দিকে করোনা সংক্রমণ কমে এলে বিশ্বজুড়ে শুরু হয় অর্থনীতি পুনরুদ্ধারের পালা।
কোভিড পরবর্তী পৃথিবীতে বড় অর্থনীতির মধ্যে ভালো অবস্থানে আছে একমাত্র যুক্তরাষ্ট্র। কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার অনেকটাই দ্রুত গতিতে হয়েছে। করোনা সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণ ডলার বাজারে ছেড়েছে। এতে ৩ মাসে আমেরিকার মূল্যস্ফীতি এক যুগের সর্বোচ্চ ৫.৪% এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। সে মূল্যস্ফীতি এবার ৮% ছাড়িয়ে যায়। তা ছিল গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার 0.5% বাড়িয়ে দেয়। একবারে এ পরিমাণ সুদের হার বাড়ানো ছিল গত ২ দশকের মধ্যে সর্বোচ্চ। ডলার দিয়ে আমেরিকার ট্রেজারি বিল কেনার হিড়িক পড়েছে, যার কারণে ডলারের চাহিদা বেড়ে গেছে। অন্যদিকে বাংলাদেশে চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $৪১২ কোটি। রেমিটেন্স প্রবাহ কমেছে 20%। বৈদেশিক বিনিয়োগ ছিল $1.13 বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় $50 মিলিয়ন কম। বিশ্বে এখন একমাত্র স্থিতিশীল অর্থনীতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। গত ২০ বছরের মধ্যে ডলারের মান এখনই সবচেয়ে বেশি। ইউরোপ মন্দায়, চীন খানিকটা নিষ্ক্রিয়, নিষেধাজ্ঞায় রাশিয়া। ফলে বিনিয়োগের একমাত্র মাধ্যম এখন ডলার ও বিনিয়োগ গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির মধ্যে ডলার ঢুকছে, বিনিয়োগ বাড়ছে শেয়ার ও বন্ডে। জ্বালানি তেল ও বিভিন্ন ধাতব পণ্য বিক্রি হচ্ছে কেবল ডলারে। আমদানি মূল্য কম পড়ছে যুক্তরাষ্ট্রের। যেসব দেশ জ্বালানি তেল, খাদ্য ও ভোগ্য পণ্য এবং ধাতব পণ্য রপ্তানি করে তারা অত্যন্ত ভালো অবস্থানে আছে, তাদের আয় বাড়ছে। অন্যদিকে আমদানি নির্ভর দেশগুলোর আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। বাণিজ্য ঘাটতি বেড়ে চলায় পাকিস্তানের রুপির দাম কমাতে কমাতে $1 বিপরীতে 200 রুপিতে দাঁড়িয়েছে। 4 মাসে রুপির দর কমেছে 10.5%। পাকিস্তানের মুদ্রার মান এখন বাংলাদেশের মুদ্রার মানের প্রায় 50%-এরও কম। অথচ স্বাধীনতার পরপর পাকিস্তানের 100 রুপির মান ছিল বাংলাদেশের 165 টাকা। জুন 2022-এ ডলারের বিপরীতে পাকিস্তানি এই মুদ্রার মান রেকর্ড 203.45 রুপিতে নেমেছে। তেলের মূল্য পরিশোধ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সুবিধা প্রাপ্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে রুপির মানের পতন ঘটেছে। 1947 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর 75 বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এই পরিমাণ পতন দেখেছে পাকিস্তান। অস্বাভাবিকভাবে আমদানি বৃদ্ধির তুলনায় রপ্তানি বৃদ্ধির ধীরগতির কারণে ধারাবাহিকভাবে মূল্য হারাচ্ছে পাকিস্তানের রুপি। 2021 সালের জুলাই থেকে 2022 সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের বাণিজ্য ঘাটতি পৌঁছেছে $3,900 কোটি। ডলারের উচ্চ চাহিদার কারণেই মূলত মার্কিন এই মুদ্রার দাম বাড়ছে। মে 2022-এ মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান 60 পয়সা কমিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের অর্থাৎ 2022-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডলারের বিপরীতে রুবলের দাম বেড়েছে 40%। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসনের জবাব হিসেবে রাশিয়ার উপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলো। এরপর টানা 3 মাস রুবলের দর পতন হতে থাকলেও হঠাৎই তা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডলারের বিপরীতে 40% বেড়েছে রুবলের দাম। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে 2015 সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত গত 7 বছরে রুবলের মূল্য সর্বোচ্চে পৌঁছেছে। যাই হোক, ডলার সংকট সমাধানের জরুরি পদক্ষেপ হিসাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অথবা বিদেশ থেকে ডলার ঋণ নিয়ে খরচ করা হয়। সম্প্রতি অস্থিতিশীল মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। জুন 2022-এ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে একদিনেই $10,50,00,000 বিক্রি করা হয়েছে। এর প্রভাবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসাবে রপ্তানি খাতের উন্নয়ন, বিদেশে শ্রমিক প্রেরণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করতে হবে। ধন্যবাদ।